আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি নিয়ে। তো দেখেন, আমরা টাইপ 4 হাইপারসেনসিটিভিটি এটাকে টি সেল মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটিও বলা হয়। কেন টি সেল মেডিয়েটেড বলে? কারণ এই টাইপ 4 হাইপারসেনসিটিভিটিটা CD4 টি সেল এবং CD8 টি সেল এই দুই ধরনের সেলই করে থাকে টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। এবং যেহেতু এটা সেল মেডিয়েটেড, যে কোনো সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স হলো ডিলেড। এখন আপনাদের মনে আছে যে টাইপ 4 হাইপারসেনসিটিভিটির অনসেট কতদিন? 2 to 3 ডেজ। দেখেন, অন্যদিকে টাইপ 3 এর অনসেট কতদিন ছিল? 2 to 3 উইকস। এখন দেখেন, এটা হলো টাইপ 3 আর এটা হলো টাইপ 4। এখন আমি তো দেখছি যে টাইপ 3 তে 2 to 3 উইকস লাগছে, তাহলে ডিলেট তো টাইপ 3 কে বলার দরকার ছিল, কেন টাইপ 4 কে ডিলেট করলো? এটার অ্যান্সার হলো যে দেখেন, টাইপ 3 তে যখন একটা অ্যান্টিজেন আমার ব্লাডে ঢুকে, হ্যাঁ, ব্লাডে ঢোকার পরে আবার ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডিও ব্লাডে তৈরি হতে হবে। তো অ্যান্টিবডি তৈরি হলো, হওয়ার পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হলো, হওয়ার পরে ওই ইমিউন কমপ্লেক্স বা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা বিভিন্ন টিস্যুতে ডিপোজিট হলো। এখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হতেই মেইনলি 2 to 3 উইকস টাইমটা লেগে যায়। এবং আমি বলেছিলাম আপনাদেরকে টাইপ 3 তে একটা ইম্পর্টেন্ট ফিচার হলো prolonged persistence of antigen and recurrent infection or recurrent exposure। টাইমটা ওখানে লাগে, কিন্তু যেই মাত্র ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন হয়ে যায়, সাথে সাথে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় এবং ইমিউন রেসপন্স শুরু হয়ে যায়। ওই কারণে এটাকে ডিলেড বলা হয়নি। কিন্তু টাইপ 4 এর ক্ষেত্রে আপনারা দেখেন, একটা অ্যান্টিজেন আসলো, টিস্যুতে ঢুকলো কোন একটা অ্যান্টিজেন, ওই অ্যান্টিজেনটা এক্সপোজ হয়ে গেল অলরেডি, কিন্তু ওই অ্যান্টিজেনটা তারপরে ডেন্ড্রাইটিক সেল এনগালফ করবে, তারপরে MHC2 প্রেজেন্টেশন করবে, তারপরে লিম্ফ নোডে যাবে, প্যারাকর্টিক্যাল এরিয়াতে গিয়ে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করবে, CD4 টি সেল ডিফারেন্সিয়েটেড হয়ে ফলিকুলার হেল্পার টি সেল তৈরি করবে, এবং অন্যদিকে সে CD4 টি সেলকে ডিফারেন্সিয়েটেড করে একদিকে ফলিকুলার হেল্পার টি সেল তৈরি করছে, অন্যদিকে তৈরি করছে হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 17 তৈরি করবে, এবং আবার CD8 টি সেলকে অ্যাক্টিভেট করে সাইটোটক্সিক টি সেল তৈরি করবে। তারপরে এই হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল ইফারেন্ট লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে ব্লাডে আসবে, ব্লাড থেকে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে এট দ্য সাইট অফ ইনফ্লামেশন যাবে। আমি যখন এই কথাগুলো বলছি, আপনাদের কিন্তু সবগুলো আল্লাহর রহমতে মাথায় ভাসছে, কারণ আমি এগুলো সবগুলো ডিটেইলস আলোচনা করেছিলাম আগে। তাহলে দেখেন, এই যে এত লম্বা একটা ঘটনা ঘটলো, অনেক টাইম চলে যাচ্ছে, ওই কারণে এটাকে ডিলেড বলছে। অর্থাৎ আফটার দ্য এক্সপোজার অফ অ্যান্টিজেন ইট কনজিউমস মোর টাইম দেন আদার ইমিউন রেসপন্সেস, এই কারণে এটাকে ডিলেড বলা হয়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা একটা বেসিক কথাবার্তা ছিল। তো টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, তাহলে এটা কে করে? আপনাদের মনে রাখতে হবে দুই ধরনের সেল, CD4 এবং CD8 টি সেল। ঠিক আছে? এখন এই টাইপ 4 হাইপারসেনসিটিভিটিটাকে আমরা কোন সেল প্রিডমিনেন্ট, আমি আবারও বলছি, টাইপ 4 এ দুই ধরনের সেল ইনভলভমেন্ট থাকে, CD4 এবং CD8, কিন্তু কোনটাতে CD4 বেশি থাকে, কোনটাতে CD8 বেশি থাকে। তাহলে টাইপ 4 কে আমরা দুভাগে ভাগ করি, CD4 টি সেল মেডিয়েটেড, মানে যেখানে CD4 টা প্রিডমিনেন্ট, আরেকটা হলো CD8 টি সেল মেডিয়েটেড, যেখানে CD8 টি সেলটা প্রিডমিনেন্ট, কিন্তু দুটোতেই CD4 এবং CD8 ইনভলভমেন্ট থাকে। তো CD4 টি সেল মেডিয়েটেড এক্সাম্পল কি? এগুলো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। CD4 মেডিয়েটেড টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, টিউবারকুলোসিস, কক্সিডিওমাইকোসিস। টিউবারকুলোসিসে কি হয়? ওই যে গ্র্যানুলোমাটা ফর্ম হয়, কেজিয়াস নেক্রোসিস, ওটা কক্সিডিওমাইকোসিসও হয়। তারপরে হচ্ছে, তাহলে গ্র্যানুলোমা, এখানে অ্যাকচুয়ালি গ্র্যানুলোমাটাই টাইপ 4 গ্র্যানুলোমা।
এই গ্র্যানুলোমাটাই হলো যে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। ওকে, আচ্ছা এবার চলে আসেন টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি আরেক ধরনেরও পাওয়া যায় এই ক্ষেত্রে, যেমন টিউবারকুলিন, আমরা মন্টক্স টেস্ট যেটা করি এবং কক্সিডিওআইডিন টেস্ট, এই ক্ষেত্রে কি হয়, ওই যে আমরা ইন্ট্রাডার্মালি আমরা খুব ফিউ অ্যামাউন্ট টিউবারকুলিনটা দিয়ে দিই, অর্থাৎ এটা আমি একটু পরে আসছি ডিটেইলসে, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস, এটা এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে তৈরি করা হয় পিউরিফাইড করে, এবং এটাকে আমরা ইনজেকশনের মাধ্যমে ইন্ট্রাডার্মালি দিয়ে দিই, এটাকে আমরা টিউবারকুলিন বলি। দিয়ে দিলে কি হয়, তাহলে আমার বডি তো এই পিপিডিটাকে অ্যান্টিজেন হিসেবে ডিটেক্ট করছে, তখন সেখানে একটা ইনফ্লামেশন হয়, এটাকে আমরা বলছি মন্টক্স টেস্ট। আচ্ছা যাই হোক, তাহলে এই যে এক্সাম্পল টিউবারকুলোসিস, কক্সিডিওমাইকোসিস, এগুলোর গ্র্যানুলোমাটা এবং টিউবারকুলিন এবং কক্সিডিওআইডিন, এই স্কিন টেস্ট, এটা হলো CD4 প্রিডমিনেন্ট টাইপ 4 হাইপারসেনসিটিভিটি। অন্যদিকে CD8 প্রিডমিনেন্টে কি আছে দেখেন, CD8 প্রিডমিনেন্ট হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, এবং আমি ডিটেইলস ইনশাআল্লাহ আসছি, এরিথেমা মাল্টিফর্মে এবং টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, স্টিভেন জনসন, আপনারা সবাই এই টার্মগুলোর সাথে পরিচিত। এখন আসেন কন্টাক্ট ডার্মাটাইটিস, তাহলে আমাকে বলেন কন্টাক্ট ডার্মাটাইটিস কার আন্ডারে? CD8 টি সেলের আন্ডারে। আচ্ছা, তো দেখেন কন্টাক্ট ডার্মাটাইটিস হাইপার সেনসিটিভিটি, দেখেন আপনারা একটু খেয়াল করলে দেখবেন হাইপার সেনসিটিভিটি, প্রত্যেকটা হাইপার সেনসিটিভিটি টাইপ 1, তারপর হচ্ছে কি টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এই প্রত্যেকটা হাইপার সেনসিটিভিটি অ্যাকচুয়ালি হয় যে সেনসিটাইজেশনের পরে, অর্থাৎ প্রথমবার ইনফেকশনেই দেখা যায় না, ঠিক আছে, ইনফেকশন হলো তারপরে কিউর হয়ে গেল, কিন্তু কিছু পরিমাণ অ্যান্টিজেন থেকে গেছে, অথবা আবার অ্যান্টিজেনটা এক্সপোজ করলো, আবার অ্যান্টিজেনটা আমার বডিতে ঢুকলো, সেভাবেই হয়। এখন তাহলে ধরুন আমাদের অনেকে দেখবেন চেইনের ঘড়ি পরলে, কিংবা আমাদের মা বোনরা যে চেইন পরে, হ্যাঁ, ওই চেইন পরার জায়গায় অথবা ঘড়ি যে জায়গায় লাগায়, বিশেষ করে এই ঘড়িগুলার স্টিলে কি দেওয়া থাকে, গ্যালভানাইজিং করা থাকে, তাই না, ইলেকট্রোপ্লেটিং যেটাকে আমরা বলি, ইলেকট্রোপ্লেটিং কি দিয়ে করা হয়? ইলেকট্রোপ্লেটিং মোস্ট কমনলি করা হয় নিকেল দিয়ে করা হয়, অথবা ক্রোমিয়াম দিয়ে করা হয়, তাই না। এই নিকেল এবং ক্রোমিয়াম দুজনেরই এই টাইপ 4 হাইপারসেনসিটিভিটি করার ক্যাপাবিলিটি আছে। তাহলে দেখেন এই যে নিকেল আর ক্রোমিয়াম, ওরা কিন্তু এতই স্মল, ওরা কি একটা স্মল জাস্ট একটা ক্যাটায়ন, একটা অ্যাটম, ওরা কিন্তু ইমিউনোজেনিসিটি তৈরি করে না, কিন্তু যখন ওরা স্কিন পেনিট্রেট করে, আমাদের স্কিন পেনিট্রেট করে ভিতরে ঢুকে যায়, এখন স্কিনে আমাদের কি কি আছে, সেল আছে না স্কিনের এপিডার্মিস, ডার্মিস, এপিডার্মিসে আবার 5টা লেয়ার থাকে, আপনারা জানেন যে স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম কর্নিয়াম, তারপর হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম, তারপর স্ট্র্যাটাম বেসালি, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম ইত্যাদি লেয়ার থাকে, এইভাবে 5টা লেয়ার থাকে এপিডার্মিসে। তো ধরেন এই হলো স্কিনের সেল, এই স্কিনের সেলগুলোকে কি বলে জানেন? ক্যারাটিনোসাইট বলে, ক্যারাটিনোসাইট। আর এটা হলো ডেড সেল লেয়ার, মানে এটাকে আপনারা কি জানেন? ক্যারাটিনাইজড ডেড সেল লেয়ার সবচেয়ে উপরে থাকে এপিডার্মিসে। তো ধরুন এটা এই যে এটা হলো নিকেল, ধরুন এখানে হলো আমার ঘড়ির বেলটা, স্টেনলেস স্টিলের চেইনটা, যাদের আছে আর কি, সবার তো হয় না, তো ওই ঘড়ির থেকে কিছু নিকেল কিন্তু শেডিং হয়, তাই না, শেডিং হয়, দেখবেন ঘড়ি অনেকদিন ইউজ করলে ঘড়ির কিছু কিছু জায়গা ডিসকালার হয়ে যায়, তার মানে ওখানে ইলেকট্রোপ্লেটিংটা কোথায় গেছে? অবশ্যই সেটা শেডিং হয়। ওই নিকেলটা সে ঢুকে গেছে কোথায়? আমার টিস্যুতে ঢুকে গেছে, ঢুকে সে এখানে টিস্যু প্রোটিনের সাথে বাইন্ড করে। ধরেন এখানে কিছু টিস্যু প্রোটিন থাকে না, টিস্যু প্রোটিন, এই টিস্যু প্রোটিনের সাথে যখন বাইন্ড করবে, তাহলে এই টিস্যু প্রোটিনটা কি হিসেবে কাজ করে? আমি অনেকবার বলেছি এই কথা, ক্যারিয়ার প্রোটিন। তো এই ধরুন এই হলো ক্যারিয়ার প্রোটিন, আর তার সাথে বাইন্ড করলো নিকেল আয়ন, তাহলে এখন ওর ইমিউনোজেনিসিটি তৈরি হয়ে গেছে এটার, ঠিক আছে, ইমিউনোজেনিসিটি। এখন ওকে এনগালফ করবে কে? ডেনড্রাইটিক সেল এনগালফ করে তাকে সারাউন্ডিং লিম্ফ নোডে নিয়ে যাবে, নিয়ে সে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করবে, এবং সেখান থেকে তৈরি হবে কি, লিম্ফ নোডে গিয়ে প্যারাকর্টিক্যাল এরিয়াতে গিয়ে CD4 টি সেলকে অ্যাক্টিভেট করবে। তাহলে CD4 টি সেল অ্যাক্টিভেশন হওয়ার পরে প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন হয়ে হেল্পার
টি সেল 1 এ পরিণত হয়। আপনারা সব জানেন এগুলা, আমি আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 এ তৈরি হয়। তাহলে হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 তৈরি হলো এই জায়গায়। অন্যদিকে সে আবার CD8 টি সেলকেও অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে সেলগুলা হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 17 এবং CD8 টি সেল তারপরে চলে আসবে কোথায়, এই জায়গায় চলে আসবে, এই জায়গায় এসে এবার ওরা ওই যে নিকেলের সাথে রিঅ্যাকশন শুরু করবে। তাহলে এই যে এখানে নিকেল ছিল, যে নিকেলগুলো এখানে ঢুকেছে, সেই নিকেলের সাথে ওরা, ধরুন এগুলো হলো নিকেল, এই নিকেলের সাথে রিঅ্যাকশন করতে গিয়ে ওরা যখন এখানে আসবে, তখন দেখেন এই হেল্পার টি সেল 1 ও কি রিলিজ করে, ইন্টারলিউকিন 1 রিলিজ করে, তারপরে হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ করে, তারপরে আর কি রিলিজ করে, ইন্টারফেরন গামা রিলিজ করে। তাহলে আলটিমেটলি এই জায়গায় তখন ইনফ্লামেশন শুরু হয়ে যাবে, ইনফ্লামেশন শুরু হয়ে যাবে। তখন এই জায়গায় যখন ইনফ্লামেশন হয়ে যাবে, তখন এই জায়গাটা কি হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এরিথেমা হয়ে যাবে, লাল হয়ে যাবে, হ্যাঁ, একদম ইনফ্লামেশনের সাইন সিম্পটম গুলো আপনি পাবেন। একই সাথে CD8 টি সেলও অ্যাক্টিভ করেছিল। তো এই CD8 টি সেল মানে কি, সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেলটা এখানে এসে সে কি করবে জানেন, এই বিভিন্ন সেলকে ডিস্ট্রয় করা শুরু করবে। কারণ সাইটোটক্সিক টি সেল মানে কি, সাইটোটক্সিসিটি, সেল ডিস্ট্রয় করে ফেলে। তখন সাইটোটক্সিক টি সেল ডিস্ট্রয় করলো, আর হেল্পার টি সেল 1 এবং 17 ইনফ্লামেশন করে এখানে এক্সিউডেট জমা করলো। দেখেন এক্সিউডেট জমা করলো, তাহলে এই জায়গাটা এখানে ফুলে উঠবে একটু, এটাকে তখন ওই জায়গাটা একটু কি হয়ে যায়, ব্লিস্টার হয়ে যায়, ফোসকা পড়ে যায়। তাহলে বুঝছেন সাইন সিম্পটম গুলো কিভাবে হচ্ছে, একটার সাথে একটা রিলেটেড। আচ্ছা, যাই হোক, তাহলে চলে আসেন। তাহলে এটা প্রথমবারে তেমন বেশি হবে না, একবার সেন্সিটাইজ হয়ে গেল, এরপর থেকে দেখবেন আপনার এই চেইনের ঘড়িটা পড়ার কিছুদিনের মধ্যে আবার হয়ে যাচ্ছে, কারণ সেন্সিটাইজ এখন আপনার বডি। আচ্ছা, কারণ কি, তখন মেমোরি টি সেল তৈরি হয়েছে বেশি বেশি, হেল্পার টি সেল 1 তৈরি হবে, হেল্পার টি সেল 17 তৈরি হবে, ফলে এট দ্য সাইট অফ নিকেল আয়ন সেখানে ইনফ্লামেশন বেশি হবে, এবং মেমোরি টি সেলের কারণে সাইটোটক্সিক টি সেল বেশি তৈরি হবে, ফলে রেসপন্স, ইমিউন রেসপন্সটা বেশি হবে। এখন আসেন কোন কোন ক্ষেত্রে কন্টাক্ট ডার্মাটাইটিসটা পাবো, মানে আমার জন্য অ্যান্টিজেন কি কি, নিকেল যেটার উদাহরণ আমি দিলাম, একইভাবে ফর্মালডিহাইড এবং কিছু প্ল্যান্ট ম্যাটেরিয়ালস যেমন কি ইউরোশিওল, এটা হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স। এটা এতটাই ভয়ানক যে এটাকে ডাইরেক্ট পয়জন বলে, যেমন পয়জন আইভি, পয়জন ওক, এই দুটো হচ্ছে, এই পয়জন আইভি এবং পয়জন ওক, ওরা হচ্ছে CD8 টি সেলকে খুব বেশি অ্যাক্টিভেট করে, ফলে এখানে খুব বেশি টিস্যু ইনজুরি হয় এবং ব্লিস্টার বেশি তৈরি হয় এখানের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বিভিন্ন টপিক্যালি অ্যাপ্লাইড ড্রাগ, যেমন কিছু ড্রাগ আছে আমরা টপিক্যালি দিই, যেমন স্কিনের উপরে দিয়ে দিই, এরকম অ্যান্টিবায়োটিক আছে কি কি, সালফোনামাইড, নিওমাইসিন, এগুলো নিকেলের মতো, ওরা হচ্ছে হ্যাপটেনের মতো কাজ করে। হ্যাপটেন কিভাবে ইমিউন রেসপন্স করে আপনারা জানেন, ঠিক আছে, হ্যাপটেনের মতো কাজ করবে, ফলে CD4 টি সেল, CD8 টি সেল অ্যাক্টিভেশন হবে, হেল্পার টি সেল তৈরি হবে, সাইটোটক্সিক টি সেল তৈরি হবে। এই হেল্পার টি সেলটা এট দ্য সাইট অফ এই অ্যান্টিজেনে আসবে, সাইটোটক্সিক টি সেলও আসবে, এসে সেখানে সাইটোটক্সিক টি সেলটা স্কিনের বিভিন্ন এপিডার্মাল সেল, ক্যারাটিনোসাইটগুলোকে ডিস্ট্রয় করে ফেলবে, এবং এই হেল্পার টি সেলগুলো কি করবে, সেখানে ভ্যাসোডাইলেশন, ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিবে, হ্যাঁ, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করবে, এভাবে সেখানে ব্লিস্টারিং হবে, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, এরিথেমা হবে, রেডনেস হবে, ঠিক আছে, সেটা লাল হয়ে যাবে জায়গাটা, তারপর হচ্ছে সেটা একটু তার টেম্পারেচার বেড়ে যাবে, এই বিষয়গুলো হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে কন্টাক্ট ডার্মাটাইটিসের একটা ইমেজ দেখেন আপনারা, এই যে এখানে উনি রিং পরেছিল, হ্যাঁ, হ্যান্ড রিং, দেখেন এই জায়গাটা কেমন হয়ে গেছে, দেখেন এখানে ব্লিস্টারিং দেখছেন আপনারা, এই যে ব্লিস্টার, এই যে ছোট ছোট ব্লিস্টার, এবং জায়গাটা কেমন হয়ে গেছে, লাল, এরিথেমা, একটু ইডিয়েমেটাস হয়ে গেছে, তাই না। দেখেন একটু শাইনি স্কিন, অর্থাৎ এখানে নিচের যে ক্যারাটিনোসাইট সেগুলোকে সাইটোটক্সিক টি সেল ডিস্ট্রয় করে দিয়েছে, স্কিনটা থিন হয়ে গেছে, এটাই হলো কন্টাক্ট ডার্মাটাইটিস। ওকে, আচ্ছা, এখন চলুন আমরা এর পরের অংশে যাই। তাহলে এটা আমি অলরেডি বলে ফেলেছি। তাহলে ওই যে বিভিন্ন যেগুলো বললাম, নিকেল, ক্রোমিয়াম, ফর্মালডিহাইড, হ্যাঁ, তারপরে পয়জন ওক, পয়জন আইভি, ওরা অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। এর মধ্যে নিকেল এবং ড্রাগস যেমন সালফোনামাইড,
ঠিক আছে, সালফোনামাইড, তারপর হচ্ছে এই ড্রাগগুলো হ্যাপটেন হিসেবে কাজ করে। এরপরে আলটিমেটলি তাদেরকে ডেন্ড্রাইটিক সেল এনকাপ করবে, MSC2 প্রেজেন্টেশন করবে, CD4 টি সেলকে অ্যাক্টিভেট করবে, ফলে সেখান থেকে TH1 এবং হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 তৈরি হচ্ছে। একইভাবে MHC1 প্রেজেন্টেশনও করবে, এটা করার মাধ্যমে CD8 টি সেলকে অ্যাক্টিভ করবে, সেখান থেকে সাইটোটক্সিক টি সেল তৈরি হবে, সে এসে এপিডার্মাল সেলকে ডিস্ট্রয় করবে, কেরাটিনোসাইটকে। ঠিক আছে, এবং হেল্পার টি সেলগুলো ইনফ্লামেশন করবে, ফলে সেই জায়গাটায় ইনফ্লামেশন মানে কি, এরিথেমা হবে, হিস্টামিন রিলিজ হবে ওই জায়গায়। হিস্টামিন রিলিজ হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 ওরা যে বিভিন্ন মেডিয়েটরস রিলিজ করে, যেমন হেল্পার টি সেল 1 থেকে কি রিলিজ হয়, ইন্টারফেরন গামা, তারপর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই ইন্টারফেরন গামাটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, তখন ম্যাক্রোফেজ বিভিন্ন ফ্রি রেডিক্যাল রিলিজ করে। ওই ফ্রি রেডিক্যালটা কি করে জানেন, ফ্রি রেডিক্যালটা মাস্ট সেল আছে না, ধরেন এটা হলো মাস্ট সেল, এই মাস্ট ফ্রি রেডিক্যাল আমরা জানি লিপিড পারঅক্সিডেশন করে, অর্থাৎ এই ফ্রি রেডিক্যাল গুলো মাস্ট সেলের মেমব্রেনকে ডিস্ট্রয় করে দেয়, তখন মাস্ট সেলে ভিতরে থাকা হিস্টামিন গুলো রিলিজ হয়ে যায়, ফলে সে জায়গায় কি হয়, ইচিং হয়, হিস্টামিন থাকলে ইচিং হবে, এবং আর্টিকেরিয়ার মতো ফিচারও পাবেন আপনি। ঠিক আছে, এবং ভেসিকল ফর্মেশন হবে, আমি বললাম সাইটোটক্সিক টি সেল কেরাটিনোসাইট ডিস্ট্রয় করে দেয় এবং ইনফ্ল্যামেটরি ফ্লুইড জমে সেই জায়গাটা ভেসিকল ব্লিস্টার হয়। ভেসিকল হলো কোনটা, লেস দেন 5 মিলিমিটার, এবং সেখানে একজিমাও হতে পারে। ঠিক আছে, এবার আসেন পয়জন ও এবং পয়জন আইভি। এটা নিয়ে আমি কথা বলেছি যে দুই ধরনের সেলই অ্যাক্টিভ হয়, কিন্তু এরা CD8 টি সেলকে বেশি অ্যাক্টিভ করে। তো CD8 টি সেলটা বেশি অ্যাক্টিভ হলে কেরাটিনোসাইট বেশি ডিস্ট্রয় হবে, ফলে এখানে স্কিন নেক্রোসিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কারণে এটাকে আমরা বলছি সিভিয়ার কন্টাক্ট ডার্মাটাইটিস। ঠিক আছে, আচ্ছা, এখন কিছু স্পেশাল স্কিন ডিজিজে আসেন, সেটা হলো কি এরিথেমা মাল্টিফর্মি, স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। তাহলে এখানে ক্ষেত্র CD4 CD8 দুইটাই অ্যাক্টিভেট হয়, কিন্তু প্রিডমিনেন্ট হচ্ছে CD8 টি সেল। ঠিক আছে, আচ্ছা, CD4 কোথায় প্রিডমিনেন্ট থাকে, সোজা ভাষায় দুইটা মনে রাখবেন, টিউবারকুলোসিস, কক্সিডিওমাইকোসিস, আর বাকি সব ক্ষেত্রে CD8। তাহলে এখন দেখেন কি হয় এই ক্ষেত্রে, এই যে এই তিনটা ডিজিজ কি কি, এপিডার্মাল এরিথেমা মাল্টিফর্মি, স্টিভেন জনসন এন্ড টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এগুলো ইউজুয়ালি হয় ড্রাগস এর কারণে, যেমন সালফোনামাইড, পেনিসিলিন এবং জেনেটিক ফ্যাক্টর MSC, HLA-DQ3 এবং B12 এগুলোর কারণে হয়। এছাড়াও কিছু ইনফেকশনের কারণেও এই জিনিসগুলো হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, হার্পিস সিমপ্লেক্স, মাইকোপ্লাজমা, নিউমোনিয়া, এগুলো যদি কাউকে ইনফেক্ট করে তাদের ক্ষেত্রে এই স্কিন ডিজিজগুলোর চান্স বেড়ে যায়, হাইপার সেনসিটিভিটি হয়। তাহলে আসেন আমরা প্রথমে এরিথেমা মাল্টিফর্মে নিয়ে জানি। এরিথেমা নামটা দেখে বুঝতে পারছেন, মানে স্কিনটা রেডিনিং হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মেইনলি CD8 টি সেল অ্যাক্টিভেটেড হবে, ওই সাইটোটক্সিক টি সেলটা ক্যারাটিনোসাইট মানে কি, এপিডার্মিসের যে 5টা সেল লেয়ার আছে ওই সেলস গুলোকেই কেরাটিনোসাইট বলে সোজা ভাষায়। তাহলে কেরাটিনোসাইটকে যখন অ্যাটাক করবে তখন কেরাটিনোসাইট কি হয়ে যাবে, সাইটোটক্সিক টি সেলের কারণে কেরাটিনোসাইট গুলো সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, ওই জায়গায় তখন কি হবে, ইনফ্লামেশন হবে, কারণ CD4 টি সেলও তো অ্যাক্টিভেটেড হচ্ছে, ইনফ্লামেশন হবে CD4 এর কারণে, এবং CD8 সেল ডিস্ট্রয় করবে, ব্লিস্টারিং হবে। তো এই এরিথেমা মাল্টিফর্মিটাকে সিভিয়ারিটির ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারে, এরিথেমা মাল্টিফর্মি মাইনর এবং মেজর। মাইনরের ক্ষেত্রে হচ্ছে স্কিনের লিশনটা ফিউ বেশি হবে না, একটু আগে আপনারা যেটা দেখলেন একটা আংটির মতো, এই যে এই কন্টাক্ট ডার্মাটাইটিস যেটা দেখলেন, এই কন্টাক্ট ডার্মাটাইটিসের মতো এখানে লিশনটা কম পাবেন এখানের ক্ষেত্রে, এবং হচ্ছে সেটা লোকালাইজড হাতে পায়ে থাকে, ইউজুয়ালি সেটা এক্সট্রিমিটিকে অ্যাটাক করে স্কিন, এবং মিউকোজাকে তেমন অ্যাটাক করে না, অর্থাৎ আমাদের যে মাউথ, নোজ, হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি ট্র্যাক্ট, ওদেরকে তেমন ইনভলভ করে না, অর্থাৎ সেই মিউকোজাল মেমব্রেনকে ইনভলভ তেমন করে না। আর মেজরের ক্ষেত্রে হচ্ছে বেশি লিশন পাবেন হাতে, তারপরে হচ্ছে আমাদের আর্মস, তারপর হচ্ছে ট্রাঙ্ক, আমাদের পা, এগুলোতে পাবেন, এখানে বেশি লিশন পাবেন এবং এক্সটেন্সিভ
সাইজও বড় হবে লিশনগুলো, এবং মিউকোসাল মেমব্রেনকে অ্যাটাক করে, কনজাংটিভা, এছাড়াও হচ্ছে মিউকাস মেমব্রেন অফ মাউথ। এছাড়াও আমরা এবার এটা হলো যে এরিথেমা মাল্টিফর্মি, ঠিক আছে। তাহলে এই গেল। এখন তাহলে এবার আমরা আসি স্টিভেন জনসন। স্টিভেন জনসন সিনড্রোমটা এটা ইউজুয়ালি ড্রাগস এর কারণে হয়। একটাই মনে রাখবেন, ড্রাগস, মেইন কারণ হচ্ছে এটা ড্রাগস। তাহলে কি কি? অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিসাইকোটিক, সালফোনামাইড, এছাড়াও অ্যান্টি গাউট মেডিকেশন যেমন অ্যালোপিউরিনল, পেইন কিলার ড্রাগ, ন্যাপ্রোক্সেন, অ্যাসিটামিনোফেন, এই ড্রাগসগুলোর কারণে বেশি হয়। তো এই ক্ষেত্রেও একই রকম এরিথেমা মাল্টিফর্মির মতো লিশন পাবেন আপনি, এবং অনেক বেশি লিশন পাবেন। একটু পরে আমি ছবি দেখাবো, এক্সটেন্সিভ লিশন, অনেক বড় বড় ব্লিস্টার পাবেন আপনি, সারা বডি ব্লিস্টার হয়ে যায়। বিশেষ করে কোন জায়গাগুলোতে বেশি হয়? ফেস এবং ট্রাঙ্ক, অর্থাৎ আমাদের চেস্ট, অ্যাবডোমেন, এই জায়গাগুলো, এটা কিন্তু ট্রাঙ্ক বলে। এছাড়া হচ্ছে মিউকাস মেমব্রেনকে অনেক বেশি অ্যাটাক করে। এরিথেমা মাল্টিফর্মি মেজর, এরিথেমা মাল্টিফর্মি মেজরে মিউকাস মেমব্রেন ইনভলভ হয়, কিন্তু সেটা কি কনজাংটিভা এবং মাউথ এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু স্টিভেন জনসন অনেক মিউকাস মেমব্রেনকে, এমনকি সেটা আপনার মাউথ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মিউকোসা, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের মিউকোসাকে ইনভলভ করে। তখন মানে মিকচুরেশনের সময় সিভিয়ার পেইন হয়, ঠিক আছে। আচ্ছা, তো স্টিভেন জনসন সিনড্রোমের সময় ইউজুয়ালি 3 to 10% অফ বডি সারফেস এরিয়া ইনভলভ হয়ে যায়। তাহলে এটা কিন্তু কম না, আপনার বডির স্কিন এরিয়া 3 থেকে 10%ই এফেক্টেড, ঠিক আছে। আরেকটা হলো টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এটা এই স্টিভেন জনসনের মতোই একই কারণেই হয়, ড্রাগস ইনডিউসড, এবং হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন, এগুলোর কারণে হয়। একই রকম স্টিভেন জনসনের মতো, আলাদা করে কিছু বলার নাই। এখানেও CD8 টি সেল অ্যাক্টিভেশন হয়, এবং ওরা আমাদের কি করে? স্কিন সেল অর্থাৎ ক্যারাটিনোসাইটকে ডিস্ট্রয় করে, এবং মিউকাস মেমব্রেনকে ডিস্ট্রয় করে, মিউকাস মেমব্রেনকে ডিস্ট্রয় করবে, ঠিক আছে। মিউকাস মেমব্রেন, আচ্ছা, ডিস্ট্রয় করছে, এবং এটা আরো বেশি ভয়ানক স্টিভেন জনসন থেকে, মোর দেন 30% বডি সারফেস এরিয়া ইনভলভ হয়। তাহলে এই হলো আমাদের টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, ঠিক আছে। তাহলে টাইপ 4 হাইপারসেনসিটিভিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, CD4 প্রিডমিনেন্ট, CD8 টি সেল প্রিডমিনেন্ট। CD4 প্রিডমিনেন্টের মধ্যে হচ্ছে এই টিউবারকুলোসিস যেটা। এখন আসেন আমরা CD4 প্রিডমিনেন্টটাতে আসি। যেমন এখানে কি আছে? টিউবারকুলিন টাইপ হাইপারসেনসিটিভিটি। তো ধরুন কাউ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন আছে, কিন্তু তার সাইন সিমটমস এখনো ওরকম প্রিডমিনেন্ট হয় নাই, অর্থাৎ ল্যাটেন্ট অবস্থায় আছে ব্যাকটেরিয়াটা। কিন্তু যখনই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যাটাক করেছে, তার এগেইনস্টে অবশ্যই কি হয়ে গেছে? ইমিউন রেসপন্স তৈরি হয়ে গেছে। ফলে এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যান্টিজেনের এগেইনস্টে আমার কি তৈরি হয়ে গেছে? মেমোরি টি সেল, তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখেন মেমোরি CD4 হবে কেন? কারণ এটা একটা ব্যাকটেরিয়া, এই কারণে CD4 হবে, CD8 হবে না, এখানে কম হবে। হ্যাঁ, তাহলে এই পরবর্তীতে ওই লোকটাকে, ধরুন এটা হলো তার হাত, আমরা যখন ইন্টারডার্মালি এখানে পিপিডি দিয়ে দিব, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে তৈরি করা হয়, দিয়ে দিব। এখন তার তো মেমোরি টি সেল আছে, এখন যে জায়গায় দিলাম তার আশেপাশে যে লিম্ফ নোড আছে, এগুলো হলো লিম্ফ নোড, সারাউন্ডিং লিম্ফ নোড। এই লিম্ফ নোডে মেমোরি টি সেল তখন খুব বেশি পরিমাণে কি তৈরি করবে? CD4 টি সেল, অর্থাৎ হেল্পার টি সেল তৈরি করবে। ধরুন এই যে হেল্পার টি সেল তৈরি করলো, হেল্পার টি সেল, এই হেল্পার টি সেল গুলো এই জায়গায় এসে ইনফ্লামেশন শুরু করে দিবে। দেখেন কিভাবে হয়। তাহলে স্মল অ্যামাউন্ট অফ পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ দিলাম, দেওয়ার পরে আমরা তখন মেমোরি টি সেল গুলো বেশি হেল্পার টি সেল তৈরি করবে। কোন হেল্পার টি সেল? এটা আপনারা জানেন, ব্যাকটেরিয়াল ইনফেকশনে হেল্পার টি সেল 1 এবং 17 তৈরি হয়, এবং ওরা এসে বিভিন্ন সাবস্টেন্স রিলিজ করে। যেমন হেল্পার টি সেল 1 কি রিলিজ করে? ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারফেরন গামা, ঠিক আছে, ইন্টারফেরন গামা। তো এই যে ইন্টারলিউকিন 1 এবং টিএনএফ, ওরা হচ্ছে বিভিন্ন কেমোট্যাক্সিস করে আরো বেশি মনোসাইট নিয়ে আসবে, ইন্টারফেরন গামা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। ফলে ওই জায়গায় ইনফ্লামেশন হয়ে যাবে। আর
এটাও ইন্টারলিউকিন 17 এন্ড ইন্টারলিউকিন 22 রিলিজ করবে। এগুলো রিলিজ করে সেও এখানে ইনফ্লামেশন করবে যে জায়গায় আমি পিপিডিটা দিলাম, ফলে এই জায়গাটা একটু ফুলে যাবে, লাল হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মনোটক্স টেস্ট, স্কিন পজিটিভ স্কিন টেস্ট। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখেন প্রথম দিকে এই হেল্পার টি সেলগুলোর কারণে সেখানে ইনফ্লামেশন হয়ে জায়গাটা একটু ইডিমেটাস, রেডনেস, হ্যাঁ, তারপর হচ্ছে একটু ইনক্রিজ টেম্পারেচার, এগুলো হয়ে যাবে। তো 48 থেকে 72 ঘন্টা পরে আমরা জানি কি ম্যাক্রোফেজ দুই ধরনের অ্যাক্টিভেশন হয়, একটা হচ্ছে যে ক্লাসিক্যাল অ্যাক্টিভেশন, আরেকটা হচ্ছে মানে অল্টারনেটিভ অ্যাক্টিভেশন। তো যখন কিছু টাইম পার হয়ে যাবে 48 থেকে 72 ঘন্টা, তখন কি করবে, ম্যাক্রোফেজটা অল্টারনেটিভ অ্যাক্টিভেশন হবে। তখন এই যে ম্যাক্রোফেজ, কোন জায়গার ম্যাক্রোফেজ, এই যে এখানে যে ম্যাক্রোফেজটা আছে, এই জায়গার ম্যাক্রোফেজ, সে কি করবে, ইন্টারলিউকিন 10 রিলিজ করবে, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ করবে। ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এই ইন্টারলিউকিন 10 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা যেটা দেখেন, ও কি করবে, ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করবে। ফাইব্রোব্লাস্ট, তো ফাইব্রোব্লাস্টকে যখন স্টিমুলেট করবে তখন ফাইব্রোব্লাস্ট বেশি বেশি কি তৈরি করবে, কানেকটিভ টিস্যু ফাইবার তৈরি করবে, ফাইবারস, হ্যাঁ, কোলাজেন তৈরি করবে, কোলাজেন। তখন এই কোলাজেন গুলো এখানে ডিপোজিশন হবে, তখন এই স্কিনটা একটু কি হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। এই কারণেই মন্টোক্স টেস্টে আমরা রেডনেস দেখি না, এই যে হার্ড হয়ে গেলে কতটুকু জায়গা ধরে স্কিনটা একটু টাফ, শক্ত শক্ত লাগছে, ওই জায়গাটা দেখি। এটাই হলো ইনডিউরেশন, হার্ডেনিং অফ টিস্যু, ইনডিউরেশন। তাহলে বুঝছেন ইনডিউরেশনটা কেন হয়, ফাইব্রিন ডিপোজিশন, কে ডিপোজিশন করে, ফাইবার গুলো, কানেক্টিভ টিস্যু ফাইবার, ফাইব্রোব্লাস্টে কে স্টিমুলেট করে, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা কে তৈরি করে, ম্যাক্রোফেজ। ঠিক আছে, এবং কখন পাবো এটা, 48 থেকে 72 ঘন্টা পরে। ফাইবারস, স্পেশালি কোলাজেন, এবং সেটা হচ্ছে আমরা এই ডিউরেশনটাই দেখি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা বলি পজিটিভ স্কিন টেস্ট। আচ্ছা, এখন ফলস পজিটিভ পেতে পারি, অর্থাৎ আমি পিপিডি দিলাম, এখন পিপিডিটা আমি তৈরি করছি কার থেকে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে। এখন এটা তো মাইক্রোব্যাকটেরিয়ামের শুধু একটা স্পেসিস হলো টিউবারকুলোসিস, আরো অনেক স্পেসিস আছে। তো অন্য একটা স্পেসিসের সাথে যদি এই পিপিডি এর স্ট্রাকচার মিলে যায়, তখন আমার বডি তো সেম রেসপন্স করবে, কিন্তু আসলে তো এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস না, কিন্তু আমার ডায়াগনোসিস আমি মনে করবো যে পেশেন্টটার টিউবারকুলোসিস আছে, তাহলে এটা ফলস, ওই কারণে বলে ফলস পজিটিভ। ঠিক আছে, এটা একটা ক্রস রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ এই পিপিডি এর স্ট্রাকচারের সাথে অন্য কোনো মাইক্রোব্যাকটেরিয়ার স্ট্রাকচারে মিলে গেলে যে রেসপন্স পাবো, আসলে সেই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ছিল না। এটাই ফলস নেগেটিভ, মানে পেশেন্টের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন আছে কিন্তু টেস্ট আমাকে বলছে নাই। আর ফলস পজিটিভের ক্ষেত্রে কি ছিল, পেশেন্টের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নাই কিন্তু টেস্ট আমাকে বলছে আছে। ওকে, তাহলে এখন ফলস নেগেটিভ, আসলে আছে কিন্তু টেস্ট বলছে নাই। কখন হবে, যদি পেশেন্ট অন্য কোনো সিভিয়ার ইনফেকশনে ভুগে, তাহলে এই ইনফেকশন, আর আমি আরো বড় ঝামেলায় আছি, এত অল্প অ্যামাউন্ট পিপিডি দিছো তুমি, ওর প্রতি আমার রেসপন্স দেওয়ার কোনো দরকার নাই, আমি আরো বেশি ইনফেকশন ভুগছি। তখন ইমিউনোসাপ্রেসিভ, যদি পেশেন্ট কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নিয়ে থাকে, এইচআইভি ইনফেক্টেড পারসন, এন্ড স্টেজ রেনাল এন্ড লিভার ডিজিজের ক্ষেত্রেও হয়। কারণ কি, লিভার বিভিন্ন অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি করতে পারে না তখন। তো এই পিপিডি পজিটিভ টেস্ট, যদি আমরা মন্টোক্স টেস্ট পজিটিভ পাই, তাহলে আমরা বুঝবো পেশেন্টের ল্যাটেন্ট মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বডিতে এখনো আছে, তাই আমাদেরকে তাকে কি করতে হবে, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টে যেতে হবে, ইমিউনোসাপ্রেশন করা যাবে না। কারণ কি, যদি ইমিউনোসাপ্রেস করি আমি তখন, তাহলে এই পিপিডি টেস্ট যদি পজিটিভ আসে, আমাকে বুঝতে হবে আমার ব্যাকটেরিয়া সমূলে নির্মূল হয়নি, কিছু থেকে গেছে, আবার যে কোনো মুহূর্তে রিঅ্যাক্টিভেশন করতে পারে। ঠিক আছে, অপটিমাইজড কন্ডিশন। এখন আসেন এটা ল্যাঞ্জের একটা চার্ট, তাহলে CD4 দেখেন, এখানে কিন্তু মেইন সেল বলবো,
মেইন সেল, তাহলে CD4 বেশি অ্যাক্টিভেটেড হবে এই ক্ষেত্রে। এগুলো আমি সব বলেছি, এগুলো আপনারা জাস্ট একবার পড়লে হবে। গ্র্যানুলোমা আর টিউবারকুলোসিস কক্সিডিওমাইকোসিস এর ক্ষেত্রে গ্র্যানুলোমা, এবং টিউবারকুলিন টেস্টের ক্ষেত্রে ইনডিউরেশন হার্ডেনিং কিভাবে হয় আমি সব বললাম। এগুলো ইনশাআল্লাহ পড়লে বুঝে যাবে। CD8 টি সেলের ক্ষেত্রে কন্টাক্ট ডার্মাটাইটিস পাবো, এবং কি ওখানে চুলকাবে জায়গাটা, প্রুরাইটিক অর্থাৎ ইচিং হবে। ভেসিকুলার র্যাশ, ভেসিকল কেন ফর্ম হয় কিভাবে হয় সব বলেছি। এরিথেমা মাল্টিফর্মি সেটাও বললাম। স্টিভেন জনসন দেখলেন টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, ঠিক আছে। হার্পিস সিম্পটমস ম্যাকুলা, এটা হচ্ছে এমসিকিউর জন্য। এখন আমি একটু ইমেজটা দেখাই আপনাদেরকে। এখন ইমেজগুলো একটু দেখেন। দেখেন এটা হলো স্টিভেন জনসন সিনড্রোম। দেখেন এই যে ট্রাঙ্ক, এই যে থোরাক্স, অ্যাবডোমেন, দেখেন সব লাল লাল হয়ে গেছে। এখানে বিভিন্ন ব্লিস্টার দেখা যাচ্ছে, এই যে আর্মস দেখা যাচ্ছে, এই যে এটা। আর এটা হলো যে এই এরিথেমা মাল্টিফর্মি, এটা তেমন একটা সিভিয়ার না। কারণ এই যে, তাহলে বলুন তো এটা কি হবে? যেহেতু দেখেন হ্যান্ডসে অনলি, হ্যাঁ এখানে যা আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডসের মধ্যে, এবং লিশন গুলো তেমন একটা কি লার্জ না, ছোট, তাহলে এটা এরিথেমা মাল্টিফর্মি মাইনর, ঠিক আছে। এই যে এটা চাকা চাকা হয়ে ফুলে গেছে, কারণ ওই যে হিস্টামিন রিলিজের কারণে চাকা চাকা হয়ে ফুলে গেছে। এবং ব্লিস্টারও, এখানে তেমন একটা ব্লিস্টার দেখা যাচ্ছে না, এমনি ব্লিস্টারও হতে পারে, হ্যাঁ। আর এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক, দেখেন টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, হোল স্কিনটা প্রায় উঠে গেছে এপিডার্মিস। কারণ কি এখানে CD8 টি সেল সবচেয়ে বেশি অ্যাক্টিভেশন, তাই ও এত বেশি বেশি সাইটোটক্সিক টি সেল যে ক্যারোটিনোসাইট সবগুলো অলরেডি ডেড করে ফেলেছে, হ্যাঁ। নেক্রোসিস দেখা যাচ্ছে এখানে। এই আর কি ওভারঅল ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের হাইপার সেন্সিটিভিটি শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।